প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব 4.6 অর্থাৎ জল। দেখো, আমরা জানি যে জল ছাড়া কোনো জীবই কিন্তু বাঁচতে পারে না এবং জল আমাদের একটা গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য উপাদান। সেই জল সম্পর্কে আজকে আমরা জানব। তাই তো আমরা জানি জল ছাড়া পৃথিবীতে বা অন্য কোথাও কোনো মানুষ বা প্রাণী বাঁচতে পারে না। ঠিক আছে, তাহলে আমরা সেই জন্য আমরা একে আবার জলের অপর নাম দিয়েছি জীবন। ঠিক আছে, তাহলে এই জল সম্পর্কে আজকে আমরা জানব। তাহলে এই জলের যে আমাদের বিভিন্ন ধর্ম রয়েছে, ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম, এবং তার কী কী কাজে লাগে সেসব সম্পর্কে আমরা আজকে জেনে নেব। ঠিক আছে, তাহলে সব থেকে প্রথমে আমরা আলোচনা করব জল নিয়ে। জল ছাড়া কোনো জীবই বাঁচতে পারে না। জীবন ধারণের জন্য জল হলো একটি অপরিহার্য ও গুরুত্বপূর্ণ উপাদান। সেই জন্য জলের অপর নাম কিন্তু আমরা দিয়েছি জীবন। ঠিক আছে, উদ্ভিদ দেহে জলের ভূমিকা। উদ্ভিদের মধ্যে জলের কী কী কাজে লাগে? জল ছাড়া বীজের অঙ্কুরোদ্গম সম্ভব নয়। উদ্ভিদের বৃদ্ধিতেও জল একান্ত অপরিহার্য। উদ্ভিদের সালোক সংশ্লেষের জন্য জলের প্রয়োজন হয়। মাটি থেকে প্রয়োজনীয় খনিজ লবণ শোষণের জন্য উদ্ভিদের জলের প্রয়োজন। উদ্ভিদ জলের মাধ্যমে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন খাদ্য বিভিন্ন অংশে পরিবহন করে। উদ্ভিদ দেহে বিভিন্ন বিপাক ক্রিয়া সম্পন্ন করার জন্য কিন্তু জলের প্রয়োজন হয়। বিভিন্ন প্রকার জলজ উদ্ভিদের বসবাস করার জন্য কিন্তু জলের প্রয়োজন হয়। তাহলে উদ্ভিদে বিভিন্ন জলের ভূমিকা রয়েছে। এছাড়াও প্রাণীদেহে জলের ভূমিকাও কিন্তু রয়েছে। প্রাণীদের খাদ্য গ্রহণ ও পরিপাকের জন্য জল প্রয়োজন। উন্নত প্রাণীদের প্রধান সংবহন মাধ্যম হল রক্ত। এর প্রায় 91% জল। এই জলীয় দ্রবণের মাধ্যমে পুষ্টিরস, হরমোন, উৎসেচক এবং বিপাক জাতীয় পদার্থ শরীরের এক স্থান থেকে অন্য স্থানে সংবাহিত হয়। দেহের কোষে নানা প্রকার বিপাক ক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য জল কিন্তু একান্তই কিন্তু প্রয়োজন আছে। প্রাণীরা জলের মাধ্যমে বিভিন্ন বিপাক জাতীয় দূষিত পদার্থ দেহের বাইরে বের করে দেয়। দেহকে শীতল রাখার জন্য জল ঘামের মাধ্যমে বাষ্পীভূত হয়। বিভিন্ন জলজ প্রাণীর বসবাসের জন্য জল কিন্তু অপরিহার্য। তাহলে আমরা দেখলাম যে আমাদের এই জল উদ্ভিদ এবং প্রাণীকে বাঁচিয়ে রাখার জন্য একটি অপরিহার্য উপাদান। তাই তো, তাহলে এই জলকে আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, সংরক্ষণ করতে হবে এবং জল সম্পর্কে আরও বেশি করে ওয়াকিবহাল করতে হবে এবং সবাইকে এই জল সম্পর্কে আমাদের জানাতে হবে। এছাড়াও রয়েছে আমাদের প্রাণের বিকাশী ও প্রাণ ধারণের জলের বিভিন্ন ভৌত ধর্মের গুরুত্ব। ফিজিক্যাল প্রপার্টিজ অফ ওয়াটার দ্যাট ইন্টারেস্ট প্রলিফারেশন অ্যান্ড মেনটেন্যান্স অফ লাইফ। তাহলে জীবদের বেঁচে থাকার জন্য জলের নানা ধর্ম কাজে লাগে। নিচে তালিকার মাধ্যমে তা প্রকাশ করো। দেখো, জলের এতগুলো কিন্তু আমাদের ধর্ম রয়েছে। সাধারণ তাপমাত্রায় জল কিন্তু তরল হয়, জল বর্ণহীন হয়, জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি হয়, প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক 100°C। কৈশিক ক্রিয়া জলে রয়েছে। এছাড়াও জল একটি ভালো দ্রবক। 6টি কিন্তু ভৌত ধর্ম জলে রয়েছে, যা খুবই অপরিহার্য এবং এই ভৌত ধর্ম থাকার জন্য কিন্তু জল জীব এবং উদ্ভিদ জগৎ এবং জীব জগৎকে বাঁচিয়ে রাখতে পেরেছে। ঠিক আছে, তাহলে সাধারণ তাপমাত্রায় জল হচ্ছে তরল। জীবের দেহে প্রয়োজনীয় নানা বিক্রিয়া ঘটাতে ও জীবের বেঁচে থাকার জন্য জল তরল মাধ্যম রূপে কাজ করে। জল বর্ণহীন হওয়ায় গভীর জলাশয়ের নিচে সূর্যের আলো পৌঁছাতে পারে। আলোর কোনো অংশ শোষিত হয় না, ফলে জলাশয়ের গভীরে থাকা জলজ উদ্ভিদ সালোক সংশ্লেষ কার্য সম্পন্ন করতে পারে। জলের আপেক্ষিক তাপ কিন্তু সবচেয়ে বেশি হওয়ায় একই উষ্ণতা বৃদ্ধিতে অন্যান্য তরল অপেক্ষা জলের বেশি তাপের প্রয়োজন। ফলে পরিবেশের উষ্ণতা বৃদ্ধি পেলেও বড় দেহ বিশিষ্ট প্রাণীদের দেহের তাপ নির্দিষ্ট থাকে। প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক 100°C। জলের স্ফুটনাঙ্ক বেশি হওয়ায় জলের বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় তাপ বেশি লাগে। তাই ঘাম হওয়া ও বাষ্পমোচনের মাধ্যমে জীবদেহ থেকে জল বেরিয়ে গেলে দেহ ঠান্ডা হয়। খুব অল্প পরিমাণ জল বাষ্পীভূত হলেও অনেক বেশি পরিমাণ তাপ দেহ থেকে বেরিয়ে যায়, ফলে দেহ শীতল থাকে। ঠিক আছে, এছাড়া রয়েছে জলের একটা কৈশিক ক্রিয়া রয়েছে। ভূপৃষ্ঠের নিচে মাটির কণাতে জলবিন্দু আবদ্ধ থাকে। উদ্ভিদ মূলরামের
সাহায্যে এই কৈশিক জল শোষণ করে সালোক সংশ্লেষ ক্রিয়া সম্পন্ন করে। জল একটি ভালো দ্রাবক, কঠিন, তরল, গ্যাসীয় এবং সমযোজী ও আয়নীয় যৌগ ইত্যাদি সব রকম পদার্থ জলে দ্রবীভূত হতে পারে, তাই সহজেই বিভিন্ন বস্তু জলে দ্রবীভূত হয়ে দেহের বিভিন্ন অংশে পৌঁছে যায়। তো দেখো জলে এতগুলো যে ভৌত ধর্ম রয়েছে, সাধারণ তাপমাত্রায় জল হচ্ছে তরল, জল হচ্ছে বর্ণহীন, জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি। এছাড়াও প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড ও তার জলের কৈশিক ক্রিয়া রয়েছে। জল একটি ভালো দ্রাবক। এতগুলো ধর্ম কিন্তু রয়েছে, তাই জন্য জল একটি আমাদের অপরিহার্য উপাদান, বেঁচে থাকার জন্য অপরিহার্য উপাদান। এরপরে যেটা আমরা পড়ব যে পানীয় জলের আবশ্যকীয় গুণাগুণ, কোয়ালিটি প্যারামিটার্স অফ ড্রিঙ্কিং ওয়াটার। তাহলে এই পানীয় জলের আবশ্যকীয় গুণাবলী কি কি গুণ আছে যে যেতে আমাদের পানীয় জলের জন্য কি কি গুণ থাকা প্রয়োজন, সেটা সম্পর্কে আমরা আজকে জানবো। আমাদের শরীরে প্রয়োজনীয় জলের বেশিরভাগটাই আসে পানীয় জল থেকে। বিশুদ্ধ এবং জীবাণুমুক্ত জল হচ্ছে পানযোগ্য। ঠিক আছে, এরপরে কি আছে আমি আবার দেখে নিই। এর পরেরটা রয়েছে দেখো পানীয় জলের নিচের গুণগুলি থাকা দরকার। এতগুলি গুণ কিন্তু জলের থাকা দরকার পানীয় জলের জন্য। ঠিক আছে, সবথেকে মধ্যে পানীয় জলের গুণ, পানীয় জল হবে সম্পূর্ণ রোগ জীবাণুমুক্ত হতে হবে। তাই কি কার্যকারিতা রয়েছে? বিভিন্ন আণুবীক্ষণিক জীবাণু দ্বারা আন্ত্রিক, কলেরা, আমাশয় প্রভৃতি রোগ জলের মাধ্যমে সংক্রামিত হয়। তাই পানীয় জল জীবাণুমুক্ত হওয়া দরকার। কলিফর্ম কাউন্ট পরীক্ষার মাধ্যমে জলে এইসব আণুবীক্ষণিক জীবাণুর অস্তিত্ব জানা যায়। 2 নম্বর হচ্ছে পানীয় জলে দ্রব্য নাইট্রেট বা অ্যামোনিয়া থাকবে না। নাইট্রেট বা অ্যামোনিয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। নাইট্রেট যুক্ত জল পান করে শিশুদের ব্লু বেবি সিনড্রোম রোগ দেখা দেয়। এর ফলে শিশুদের হিমোগ্লোবিনের O2 ও পরিবহন ক্ষমতা হ্রাস পায়। পানীয় জলে কপার, লেড প্রভৃতি ধাতুর লবণ থাকবে না। কপার, লেড প্রভৃতি ধাতুর লবণ হচ্ছে বিষাক্ত। এগুলি পানীয় জলের মাধ্যমে শরীরে প্রবেশ করলে নানা রকম রোগ হয়। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে পানীয় জলে কপার, এটা বললাম। 4 নম্বর পানীয় জলের পিএইচ মাত্রা সঠিক থাকা দরকার। WHO এর মতে পানীয় জলের পিএইচ এর মাত্রা 6 থেকে 8.5। পানীয় জলের পিএইচ মাত্রা সঠিক না থাকলে আমাদের দেহ তরলের অ্যাসিড ক্ষার ভারসাম্য কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, পানীয় জলে দ্রবীভূত অক্সিজেন থাকা দরকার। অক্সিজেনযুক্ত পানীয় জল স্বাস্থ্যকর। খাদ্যবস্তু জ্বালনের জন্য এবং বিপাক ক্রিয়া স্বাভাবিক রাখার জন্য অক্সিজেন অত্যন্ত আবশ্যক। জলে দ্রবীভূত অক্সিজেন মাত্রা লিটার প্রতি 6 মিলিগ্রাম বা তার বেশি হলে সেই জল পানের কিন্তু উপযুক্ত। পানীয় জলে সামান্য ক্লোরাইড লবণ থাকা দরকার। পানীয় জলে সামান্য সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম প্রভৃতি ক্লোরাইড লবণ জলকে সুস্বাদু করে এবং স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে। তবে WHO এর মতে পানীয় জলে ক্লোরাইডের অনুমোদিত মাত্রা 200 ppm, পার্টস পার মিলিয়ন। ppm মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন। পানীয় জলে ফ্লুরাইডের মাত্রা সঠিক থাকা দরকার। স্বল্প মাত্রায় 1 মিলিগ্রাম পার লিটার ফ্লুরাইড যুক্ত জল স্বাস্থ্যের কোনো ক্ষতি করে না, বরং দন্তক্ষয় রোধ করে। কিন্তু অধিক মাত্রায় 10 মিলিগ্রাম পার লিটার ফ্লুরাইড যুক্ত জল পান করলে ফ্লোরোসিস রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। পানীয় জল আর্সেনিক মুক্ত কিন্তু হতে হবে। প্রতি লিটার পানীয় জলে 0.05 মিলিগ্রামের বেশি আর্সেনিক উপস্থিত থাকলে সেই জল আর স্বাস্থ্যসম্মত নয়। তাহলে এতগুলো গুণ কিন্তু আমাদের পানীয় জলে থাকতে হবে, তবেই আমরা সেই জল পান করতে পারবো। ঠিক আছে, জেনে রেখো WHO এর মতে জলে মোট ক্ষরতার সর্বোচ্চ নির্দেশিত মান হলো 300 মিলিগ্রাম পার লিটার। মোট দ্রবীভূত কঠিন পদার্থ TDS এর সর্বোচ্চ নির্দেশিত মান হচ্ছে 500 মিলিগ্রাম পার লিটার এবং মার্কারি ও লেডের সর্বোচ্চ নির্দেশিত মান যথাক্রমে 0.001 মিলিগ্রাম পার লিটার এবং 0.05 মিলিগ্রাম পার লিটার। তাহলে দেখো এই জিনিসগুলো কিন্তু আমাদের, এই গুণগুলো পানীয় জলের কিন্তু থাকতে হবে, তাহলে কিন্তু আমরা সেই জল পান করতে পারবো। ঠিক আছে, কলিফর্ম কাউন্ট, এই কলিফর্ম কাউন্ট ব্যাপারটাকে সেটা একটু আমাদের জানতে হবে। কলিফর্ম কাউন্ট হলো এক প্রকার ব্যাকটেরিয়া
যা মানুষের ক্ষুদ্রান্তে পাওয়া যায়। এই ব্যাকটেরিয়ার উপস্থিতি নির্দেশ করে যে জলে রোগ সৃষ্টিকারী জীবাণু মিশে রয়েছে। কোনো জলের নমুনায় প্রতি 100 মিলিলিটার আয়তনে যত সংখ্যক কলিফর্ম ব্যাকটেরিয়া যেমন এস্চেরিয়া কোলাই কলোনি থাকে তাকে ওই জলের নমুনার কলিফর্ম কাউন্ট বলে। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের নির্ধারিত মান অনুসারে 100 মিলিলিটার জলে কলিফর্ম ব্যাকটেরিয়ার সর্বোচ্চ সংখ্যা 500 হলে সেই জল গুণমানযোগ্য, কিন্তু অনেক অঞ্চলে এই মান 1 লাখেরও বেশি। ঠিক আছে, এই কলিফর্ম কাউন্টটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। এটা আরেকবার বলে দিই যে কলিফর্ম হলো এক প্রকার ব্যাকটেরিয়া যা মানুষের ক্ষুদ্রান্তে পাওয়া যায়। এই ব্যাকটেরিয়ার উপস্থিতি নির্দেশ করে যে জলে রোগ সৃষ্টিকারী জীবাণু মিশে রয়েছে। কোনো জলের নমুনায় প্রতি 100 মিলিলিটার আয়তনে যত সংখ্যক কলিফর্ম ব্যাকটেরিয়া যেমন এস্চেরিয়া কোলাই কলোনি থাকে তাকে ওই জলের নমুনার কলিফর্ম কাউন্ট বলে। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের নির্ধারিত মান অনুসারে 100 মিলিলিটার জলে কলিফর্ম ব্যাকটেরিয়ার সর্বোচ্চ সংখ্যা 500 হলে সেই জল গুণমানযোগ্য, কিন্তু অনেক অঞ্চলে এই মান 1 লাখেরও বেশি। তাই কলিফর্ম কাউন্ট আমাকে দেখতে হবে যে তার কলিফর্ম কাউন্ট কত রয়েছে, তার উপর নির্ভর করছে যে জল কেমন হবে। ঠিক আছে, এরপর রয়েছে জেনে রেখো জলকে সর্বজনীন দ্রাবক বলা হয়। কঠিন, তরল এবং গ্যাসীয় সব রকম পদার্থই জলে দ্রবীভূত হয়ে দ্রবণ প্রস্তুত করতে পারে। যেমন জলের অণু ধ্রুবীয় এবং এর পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান খুব বেশি হওয়ায় বেশিরভাগ তড়িৎযোগী যৌগ লবণ অ্যাসিড ক্ষার জলে দ্রবীভূত হয়। অনেক সমযোজী যৌগ যেমন চিনি, অ্যালকোহল, ইউরিয়া প্রভৃতি জলে দ্রবীভূত হয়। অনেক পদার্থ জলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে জলে দ্রবীভূত হয়, যেমন CO2 প্লাস H2O, H2CO3 বা কার্বনিক অ্যাসিড তৈরি হয়। প্রমাণ বায়ুমণ্ডলের চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল তরল অবস্থায় থাকে এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জল কেবলমাত্র মাধ্যমরূপেই অংশগ্রহণ করে, যেখানে জলের ভূমিকা দ্রাবকের। এই কারণের জন্য জলকে কিন্তু সার্বজনীন দ্রাবক বলা হয়। তাহলে তোমাদের এই প্রশ্নটা কোনো সময় থাকতে পারে যে জলকে সর্বজনীন দ্রাবক কেন বলা হয়। ঠিক আছে, তো এটা খুব ভালো করে বুঝতে হবে এবং এগুলো খুব ভালো করে পড়তে হবে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের জল পরিশোধন এবং পানীয় জল প্রস্তুতি। জল পরিশোধন এবং পানীয় জল অর্থাৎ পিউরিফিকেশন অফ ওয়াটার অ্যান্ড প্রিপারেশন অফ ড্রিঙ্কিং ওয়াটার কী করে করব সেটা বিভিন্ন পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিগুলো আজকে আমরা জানব। তাহলে দেখে নাও কী কী রয়েছে। আমাদের পানীয় জলের উৎসগুলি হলো কুয়ো, পুকুর, ঝর্ণা, টিউবওয়েল, গভীর নলকূপ। কিন্তু সব রকম জল পানীয় হিসেবে ব্যবহার করা যায় না। পানীয় জল হতে হবে জীবাণুমুক্ত এবং ক্ষতিকারক খনিজ পদার্থ মুক্ত। সেই জন্য জল পরিশোধন করে পানীয় জল প্রস্তুত করা প্রয়োজন। জল শোধনের বিভিন্ন পদ্ধতি রয়েছে। তার মধ্যে জল শোধনের বিভিন্ন পদ্ধতিগুলি হলো জলে ভাসমান পদার্থের দূরীকরণ। বড় বড় ট্যাঙ্কের মধ্যে জল রেখে সেই জলে ফিটকিরি মেশানো হয়। এর ফলে জলে ভাসমান অপদ্রবকগুলি যেমন কাদামাটি, সূক্ষ্ম বালি, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এবং কয়েকটি ব্যাকটেরিয়া নিচে থিতিয়ে পড়ে। এরপর ওই জলকে ফিল্টার করা হয়। স্ফুটন অপরিশোধিত জলকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রায় 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করার পর পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে বা ফিল্টার করে পরিষ্কার পাত্রে রাখতে হবে। এই প্রক্রিয়ায় বিশুদ্ধ পানীয় জল পাওয়া যায়। তাহলে আমাদের একটা পদ্ধতি হচ্ছে জলে ভাসমান পদার্থের দূরীকরণ, 2 নম্বর হচ্ছে স্ফুটন পদ্ধতি, 3 নম্বর হচ্ছে ক্লোরিনেশন। ক্লোরিন জীবাণুনাশক, তাই জলের মধ্যে ব্লিচিং পাউডার বা জিওলিন বা হ্যালোজেন ট্যাবলেট মেশালে জল জীবাণুমুক্ত হয়। ব্লিচিং পাউডার থেকে নির্গত ক্লোরিন জলকে জীবাণুমুক্ত করে। জিওলিন বা হ্যালোজেন ট্যাবলেটের মূল উপাদান হলো সোডিয়াম হাইপোক্লোরাইট বা ক্লোরিন গ্যাস, যা ক্লোরিন গ্যাস উৎপন্ন করে। এই ক্লোরিন জলকে জীবাণুমুক্ত করে। যেমন H2O প্লাস CaOClCl, এটা হচ্ছে আমাদের ব্লিচিং পাউডারের ফর্মুলা। ঠিক আছে, H2O প্লাস CaOClCl, CaOH2 প্লাস Cl2, Cl2 প্লাস H2O, 2HCl প্লাস O তৈরি হয়। ঠিক আছে, অতিবেগুনি রশ্মি চালনা, এই বিভিন্ন পদ্ধতি কিন্তু আমাদের রয়েছে। 4 নম্বর রয়েছে অতিবেগুনি রশ্মি চালনা। পরিশুদ্ধ জলের মধ্য দিয়ে মার্কারি ভেপার ল্যাম্পের সাহায্যে অতি বেগুনি রশ্মি চালনা করার
করলে জলে উপস্থিত জীবাণু ধ্বংস হয় এবং জল জীবাণুমুক্ত হয়। তাহলে দেখুন 4 নম্বর 4টা পদ্ধতি আমাদের দেওয়া রয়েছে। প্রথম হচ্ছে আমাদের ফিটকিরি মিশিয়ে করতে পারি, 2 নম্বর হচ্ছে স্ফুটন, 3 নম্বর হচ্ছে ক্লোরিনেশন, 4 নম্বর হচ্ছে অতি বেগুনি রশ্মি চালনা। এই 4টি পদ্ধতিতে আমরা যে পিউরিফিকেশন অফ ওয়াটার বা জলকে কিছু পরিমাণ জল শোধন করতে পারি। ঠিক আছে, তাহলে এই 4টা পদ্ধতি আমাদের জানতে হবে। আমাদের প্রথমে হচ্ছে ফিটকিরি মেশানো, 2 নম্বর হচ্ছে স্ফুটন, 3 নম্বর হচ্ছে ক্লোরিনেশন এবং 4 নম্বর হচ্ছে অতি বেগুনি রশ্মি চালনা করা। ঠিক আছে, অন্যান্য পদ্ধতির সমূহ এছাড়াও আমাদের আরও পদ্ধতি রয়েছে। জলের মধ্যে ওজন মিশ্রিত অক্সিজেন পাঠালে জাইমান অক্সিজেন উৎপন্ন হয়, যা জলকে রোগ জীবাণু মুক্ত করে। O3+O তৈরি হয়, O2+O, এটা হচ্ছে আমাদের জাইমান অক্সিজেন। ঠিক আছে, যদি জলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 যোগ করা হয়, সেক্ষেত্রে উৎপন্ন জাইমান অক্সিজেন জলের রোগ জীবাণু ধ্বংস করে। KMnO4 + H2O 2KOH + 2MnO2 + 3O, এটা আমাদের জাইমান অক্সিজেন। এইসব পদ্ধতির সীমাবদ্ধতা, ওপরে বর্ণিত পদ্ধতি দ্বারা জলকে জীবাণুমুক্ত করা গেলেও আর্সেনিক দূষণ ও ফ্লোরাইড দূষণ থেকে জলকে মুক্ত করা যায় না। এইসব পদ্ধতিতে জলে দ্রবীভূত আয়রনের বিভিন্ন যৌগ ও অন্যান্য ক্ষতিকারক খনিজ পদার্থ অপসারিত হয় না। তাহলে দেখো, আগে যে পদ্ধতিগুলো ভৌত ধর্ম দেখা গেল, সেখানে কিন্তু জলের পুরোপুরি কিন্তু পিউরিফিকেশন করা যায় না, তাই তো? তাই বিশুদ্ধ জল কিন্তু এই পদ্ধতিতেও কিন্তু করা যায় না। ঠিক আছে, এরপর যেটা আমরা জানবো যে এই সব পদ্ধতির সীমাবদ্ধতা কিন্তু রয়েছে। আমরা যতগুলো পদ্ধতি জানলাম, যেমন হচ্ছে ফিটকিরি মেশানো, 2 নম্বর হচ্ছে স্ফুটন, 3 নম্বর হচ্ছে ক্লোরিনেশন, 4 নম্বর হচ্ছে আমাদের অতিবেগুনি রশ্মি চালনা। এইগুলো করার পরেও কিন্তু আমাদের কিছু পরিমাণ জীবাণু কিন্তু রয়ে যাচ্ছে। জীবাণু হয়তো মুক্ত করা যাচ্ছে, কিন্তু আর্সেনিক দূষণ ও ফ্লোরাইড দূষণ থেকে জলকে মুক্ত করা যায় না এইসব পদ্ধতিতে। এইসব পদ্ধতিতে জলে দ্রবীভূত আয়রনের বিভিন্ন যৌগ এবং অন্যান্য ক্ষতিকারক খনিজ পদার্থ অপসারিত হয় না। ঠিক আছে, আজকে যেটা আবার আমরা পড়ব মৃদু জল ও ক্ষরজল। এটা মৃদু জল ও ক্ষরজলের মধ্যে কী পার্থক্য রয়েছে এবং তারা কী কী কাজে লাগে সেটা আমরা আজকে জানবো। ঠিক আছে, মৃদু জল ও ক্ষরজল, যেটি সফট ওয়াটার অ্যান্ড হার্ড ওয়াটার। মৃদু জল, যে জলে সাবান ঘষলে খুব সহজে প্রচুর ফেনা উৎপন্ন হয়, সেই জলকে মৃদু জল বলে। উদাহরণ বৃষ্টির জল, অতীত জল, এগুলো হচ্ছে মৃদু জল। ক্ষরজল কোনগুলো? যে জলে সাবান ঘষলে সহজে ফেনা হয় না, প্রথমে সাদা অধক্ষেপ উৎপন্ন হয় এবং অনেক সাবান ব্যবহার করার পর সামান্য ফেনা উৎপন্ন হয়, সেই জলকে ক্ষরজল বলে। যেমন নদীর জল, সমুদ্রের জল, প্রস্রবণ বা কুয়োর জল, এগুলো কিন্তু আমাদের ক্ষরজল পাওয়া যায়। ঠিক আছে, ক্ষরতার কারণ কি? জলে প্রধানত Ca, Mg এবং Fe ধাতুর বাইকার্বনেট, ক্লোরাইড এবং সালফেট লবণ দ্রবীভূত থাকার জন্য জল ক্ষয় হয়। এটা মনে রাখতে হবে যে জলে প্রধানত Ca, Mg এবং Fe ধাতুর বাইকার্বনেট, ক্লোরাইড এবং সালফেট লবণ দ্রবীভূত থাকার জন্য জল ক্ষয় হয়। এই জলে উপস্থিত Ca, ম্যাগনেসিয়াম এবং Fe লবণের সঙ্গে সাবানের, স্টিয়ারিক, পামিটিক, অলেইক প্রভৃতি উচ্চ আণবিক ওজনের ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়ামের লবণ থাকে। লবণ বিক্রিয়ায় Ca, Mg, Fe এর অদ্রবণীয় লবণের সাদা আধক্ষেপ উৎপন্ন হয়, ফলে ফেনা উৎপন্ন হয় না। ঠিক আছে, তো দেখো সোডিয়াম স্টিয়ারেট 2C17H35CONa + CaCl2 2NaCl + Ca C17CH35COO2 ক্যালসিয়াম স্টিয়ারেট তৈরি হচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে আবার বলে দিই, এই জলে উপস্থিত Ca, Mg এবং Fe লবণের সঙ্গে সাবানের, স্টিয়ারিক, পামিটিক, অলেইক প্রভৃতি উচ্চ আণবিক ওজনের ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়ামের লবণ বিক্রিয়ায় Ca, Mg এবং Fe এর অদ্রবণীয় লবণের সাদা আধক্ষেপ উৎপন্ন হয়। এখানে দেখো ক্যালসিয়াম স্টিয়ারেট উৎপন্ন হয়েছে। ঠিক আছে, ফলে ফেনা হয় না। ঠিক আছে, এরপরে যেটা রয়েছে, এরপরে আমাদের কি রয়েছে আমরা দেখে নিই। এরপরে রয়েছে আমাদের ক্ষরতার শ্রেণীবিভাগ। ক্ষরতার শ্রেণীবিভাগ আমাদের জানতে হবে ক্ষরতার শ্রেণীবিভাগ কী কী রয়েছে এবং ক্ষরতার শ্রেণীবিভাগ। দেখো, ক্ষরতাকে দুভাগে ভাগ করা যায়, অস্থায়ী ক্ষরতা এবং স্থায়ী ক্ষরতা। অস্থায়ী ক্ষরতা কোনগুলো? জলের যে ক্ষরতাকে ফুটিয়ে বা অন্য কোনো সহজ উপায়ে অনেকটা দূর করা যায়, সেই ক্ষরতাকে অস্থায়ী ক্ষরতা বলে। জলে Ca, Mg এবং Fe এর বাইকার্বনেট লবণ দ্রবীভূত থাকলে অস্থায়ী ক্ষরতার সৃষ্টি হয়। তাহলে এই যে Ca, Mg এবং Fe এর বাইকার্বনেট লবণ যে দ্রবীভূত থাকে, তাহলে সেটা অস্থায়ী ক্ষরতার সৃষ্টি হয়। স্থায়ী ক্ষরতা কোনগুলো? জলের যে ক্ষরতাকে সহজ পদ্ধতিতে দূর করা যায় না,
কিন্তু বিশেষ রাসায়নিক পদ্ধতির সাহায্যে দূর করা যায়। সেই ক্ষারতাকে স্থায়ী ক্ষারতা বলে। যেমন জলে CaMgFe প্রভৃতি ধাতুর ক্লোরাইড, সালফেট লবণ দ্রবীভূত থাকলে স্থায়ী ক্ষারতার সৃষ্টি হয়। তাহলে দেখো এই দুটো পদ্ধতি, স্থায়ী ক্ষারতা, অস্থায়ী ক্ষারতা এবং স্থায়ী ক্ষারতা, দুটো ক্ষারতা আমাদের রয়েছে। এইখান থেকে জেনে রাখো জলের ক্ষারতা প্রকাশ করা হয় সাধারণত ppm বা পার্ট পার মিলিয়ন বা মিলিগ্রাম পার লিটার এককে। জলের ক্ষারতা দূরীকরণ কিভাবে করা হয় সেটাও কিন্তু আমরা আজকে জানবো, কারণ এগুলো না করলে জল কিন্তু পরিশুদ্ধ বা বিশুদ্ধ জল কিন্তু আমরা পাবো না। ঠিক আছে, জলের ক্ষারতা দূরীকরণ কিভাবে জলের ক্ষারতা দূরীকরণ করা হয়? স্ফুটন পদ্ধতির সাহায্যে জলের অস্থায়ী ক্ষারতা দূরীকরণ। স্ফুটন পদ্ধতিতে আমরা জলের অস্থায়ী ক্ষারতা কিন্তু দূর করতে পারি। অস্থায়ী ক্ষার জলে ক্যালসিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট এবং ফেরাস বাইকার্বনেট লবণ দ্রবীভূত অবস্থায় থাকে। অস্থায়ী ক্ষার জলকে ফোটালে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রনের জলে দ্রাব্য বাইকার্বনেট লবণসমূহ ধাতুগুলির অদ্রাব্য কার্বনেটে বিয়োজিত হয় এবং জল থেকে অধক্ষিপ্ত হয়। পরিস্রাবন করে অধক্ষেপ পৃথক করলে পরিশ্রুত রূপে মৃদু জল পাওয়া যায় এবং ক্ষারতা দূরীভূত হয়। এই সূত্রগুলো একটু মনে রাখতে হবে। CaHCO3 এখান থেকে হবে CaCO3 প্লাস H2O প্লাস CO2। তো দেখো CaCO3 কিন্তু ক্যালসিয়াম কার্বনেট কিন্তু অধক্ষিপ্ত হচ্ছে। 2 নম্বর থেকে MgHCO3 MgCO3 প্লাস H2O প্লাস CO2, FeHCO3 FeCO3 প্লাস H2O প্লাস CO2। তাহলে জলের ক্ষারতা দূরীকরণ আমরা স্ফুটন পদ্ধতির দ্বারা করতে পারি। ঠিক আছে, আয়ন বিনিময় পদ্ধতিতে জলের স্থায়ী অস্থায়ী ক্ষারতা দূরীকরণ আমরা আয়ন বিনিময় পদ্ধতিও অ্যাপ্লাই করতে পারি। আয়ন বিনিময় পদ্ধতি খুব বেশি ভালো একটা পদ্ধতি, যেখানে স্থায়ী এবং অস্থায়ী ক্ষারতা দুটোই কিন্তু দূরীকরণ করা সম্ভব। ঠিক আছে, বর্তমানে জলের স্থায়ী এবং অস্থায়ী ক্ষারতা দূর করতে আয়ন বিনিময় পদ্ধতির প্রচলন হয়েছে। আয়ন বিনিময় পদ্ধতিতে আয়ন বিনিময়কারী পদার্থের যেমন কৃত্রিম রেজিন সাহায্য নেওয়া হয়। বর্তমানে দু প্রকার বিশেষ ধরনের রেজিন পদার্থের মধ্য দিয়ে ক্ষার জলকে চালনা করলে জলের মধ্যে ধাতব এবং অধাতব আয়নগুলি সম্পূর্ণরূপভাবে দূর করা যায়। সেই জন্য এই পদ্ধতিকে জলের আয়ন দূরীকরণ বলে। উভয় প্রকার রেজিনে জটিল আণবিক গঠনযুক্ত সংশ্লেষিত জৈব যৌগ থাকে। ঠিক আছে, তাহলে আমাদের দুই ধরনের রয়েছে ক্যাটায়ন বিনিময়কারী রেজিন এবং অ্যানায়ন বিনিময়কারী রেজিন। তাহলে প্রথমে আমরা যাবো ক্যাটায়ন বিনিময়কারী রেজিন। এই প্রকার রেজিনে H+ বা সালফোনিক অ্যাসিড মাইনার বন্ড SO3H বা কার্বক্সিল বন্ড COH মূলক একটি বৃহদাকার হাইড্রোকার্বন মূলকের সঙ্গে R যুক্ত থাকে। এই রেজিনকে সংক্ষেপে RH, RSO3 বা RCOH রূপে প্রকাশ করা হয়। ঠিক আছে, এটাকে রেজিনের ফর্মুলা ধরতে পারো RH বা RSO3 বা RCOH রূপে প্রকাশ করা হয়। এরা অ্যাসিড ধর্মী এবং জল থেকে পরাধর্মী ক্যাটায়ন দূর করে এবং পরিবর্তে রেজিন থেকে জলে H+ আয়ন সরবরাহ করে। ঠিক আছে, তাহলে ক্যাটায়ন বিনিময়কে রেজিনের সাহায্যে জলের মধ্যস্থ ধাতব ক্যাটায়ন কিভাবে দূরীকরণ করা হয় এখানে দেখো। ধাতব লবণযুক্ত জলকে প্রথমে একটি উপযুক্ত পাত্রে রাখা ক্যাটায়ন বিনিময়কে রেজিন RH স্তরের উপর দিয়ে চালনা করা হয়। এর ফলে জলের মধ্যস্থ Ca2+, Mg2+, Na2+, বিশেষ ক্ষেত্রে Fe2+ প্রভৃতি ক্যাটায়নগুলি RH রেজিনের সঙ্গে বিক্রিয়া করে অদ্রাব্য পদার্থ রূপে জল থেকে মুক্ত হয়। ঠিক আছে, তাহলে দেখো 2RH প্লাস CaCl2 কি তৈরি হয়? R2Ca প্লাস 2H, এই তাহলে 2HCl RH আবার কি NaCl এর সঙ্গে যদি বিক্রিয়া করে RNa প্লাস HCl মাইনাস 2RH প্লাস MgSO4 R2Mg প্লাস H2SO4 2RH প্লাস CaHCO3 2 R2Ca প্লাস 2H2CO3। দেখেছো, তাহলে এইভাবে কিন্তু আমাদের তৈরি হচ্ছে। এইভাবে জলের মধ্যস্থ সব ধাতব ক্যাটায়নগুলি দূর হয়। ঠিক আছে, কিন্তু জলে Cl মাইনাস, CO3 মাইনাস, SO4 মাইনাস ইত্যাদি অ্যানায়নগুলি থেকে যায়। এই জন্য বিক্রিয়ায় জলে ক্যাটায়ন হিসাবে শুধুমাত্র H+ আয়ন থাকে। এইরূপ বিক্রিয়ায় জলে ক্যাটায়ন হিসাবে শুধুমাত্র H+ আয়ন থাকে। তো এইভাবে জলের মধ্যস্থ সব ধাতব ক্যাটায়নগুলি কিন্তু দূর হয়, যেমন RNa, R2Mg। ঠিক আছে, এইভাবে দূর হয়ে যাচ্ছে এবং এইরূপ বিক্রিয়ায় জলে ক্যাটায়ন হিসাবে শুধুমাত্র H+ আয়ন থাকে। ঠিক আছে, অ্যানায়ন বিনিময়কারী রেজিন। অ্যানায়ন বিনিময়কারী রেজিন অ্যামিনো মূলক
বন্ড NH2 যুক্ত থাকে। সংক্ষেপে একে বলা হয় RNH2 রূপে প্রকাশ করা হয়। এরা ক্ষারধর্মী এবং জল থেকে অপরাধর্মী অ্যানায়ন অপসারিত জলে OH- আয়ন সরবরাহ করে। ঠিক আছে, তাহলে অ্যানায়ন বিনিময়কারী রেজিন, অ্যানায়ন বিনিময়কারী রেজিনে অ্যামিনো মূলক বন্ড NH2 যুক্ত থাকে। সংক্ষেপে একে RNH2 রূপে প্রকাশ করা হয়। এরা ক্ষারধর্মী এবং জল থেকে অপরাধর্মী অ্যানায়ন অপসারিত করে জলে OH- আয়ন সরবরাহ করে। তাহলে এগুলো আমাদের খুব ভালো করে জানতে হবে যে ক্যাটায়ন বিনিময়কারী রেজিন কীভাবে কাজ করে, অ্যানায়ন বিনিময়কারী রেজিন কীভাবে কাজ করে। ঠিক আছে, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এরপরে দেখো, এরপরে আমাদের যেটা রয়েছে এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট রয়েছে এবং অ্যানায়ন বিনিময়কারী এবং ক্যাটায়ন বিনিময়কারী রেজিন কীভাবে কাজ করে সেগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে জানতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে অ্যানায়ন বিনিময়কারী রেজিনের সাহায্যে জলের মধ্যস্থ অ্যানায়ন দূরীকরণ। ক্যাটায়ন বিনিময়কারী রেজিন স্তম্ভ থেকে প্রাপ্ত জলকে আরেকটি পাত্রে রাখা অ্যানায়ন বিনিময়কারী রেজিন RNH2 এর স্তম্ভের ওপর দিয়ে চালনা করলে আয়নগুলি Cl- SO4 2- ইত্যাদি রেজিনে উপস্থিত OH- আয়নকে প্রতিস্থাপিত করে এবং তুল্য পরিমাণ OH- আয়ন রেজিন থেকে মুক্ত হয়ে জলে চলে আসে। যেমন দেখো এখানে দেখানো হয়েছে RNH2 প্লাস H2 কি তৈরি হচ্ছে RNH3 প্লাস OH- RNH3 প্লাস OH- প্লাস Cl- হয়, তাহলে RNH3Cl প্লাস OH- কিন্তু পার হয়ে যাচ্ছে এখান থেকে 2RNH3 প্লাস OH- প্লাস SO4 2- RNH3 হোল টু SO4 প্লাস 2OH-। ঠিক আছে, অন্যান্য অ্যানায়ন একইভাবে রেজিনের প্রবেশ করে বলে জল অ্যানায়ন শূন্য হয়। জলের মধ্যে কোনো অ্যানায়ন থাকে না। প্রথম পাত্র থেকে মুক্ত H+ আয়ন এবং দ্বিতীয় পাত্র থেকে মুক্ত OH- আয়ন পরস্পর বিক্রিয়া করে বিশুদ্ধ জল উৎপন্ন করে। বাকি সব আয়নগুলো কিন্তু বেরিয়ে যায়। H+ প্লাস OH- তৈরি হচ্ছে H2O। এইভাবে দ্বিতীয় পাত্র থেকে সংগৃহীত জলে কোনো ধাতব এবং আধাতব আয়ন থাকে না। এই জল অনেকটা পাতিত জলের ধর্ম বিশিষ্ট হয়। এভাবে আয়ন বিনিময় প্রক্রিয়ায় পাতন ব্যতীত পাতিত জলের ধর্মবিশিষ্ট বিশুদ্ধ জল প্রস্তুত করা যায়। দীর্ঘদিন ব্যবহারে রেজিনের বিনিময় ক্ষমতা নষ্ট হলে ক্যাটায়ন বিনিময়কারী স্তরের ওপর দিয়ে লঘু H2SO4 এবং অ্যানায়ন বিনিময়কারী স্তরের মধ্য দিয়ে লঘু NOH দ্রবণ চালনা করলে দুই জাতীয় রেজিন আবার কার্যক্ষম হয়। মানে R2CA প্লাস H2SO4 2RH আবার ফিরে পেলাম প্লাস CaSO4 আর NH3Cl প্লাস NOH আর NH3 প্লাস OH- প্লাস NaCl। দেখো আমার আবার রেজিনটা কিন্তু আবার ফিরে পেয়ে যাচ্ছি। আয়নমুক্ত জল ও পাতিত জলের মধ্যে পার্থক্য। আয়ন বিনিময়কারী রেজিনগুলি জল থেকে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থগুলিকে দূরীভূত করতে পারে, তাই আয়নমুক্ত জলে এই ধরনের অবিশুদ্ধি থাকে না। কিন্তু পাতিত জলে এরূপ কোনো অবিশুদ্ধি থাকে না। আয়নমুক্ত জলে রোগ জীবাণু থাকলেও পাতিত জলে রোগ জীবাণু থাকতে পারে না। আয়নমুক্ত জলে রোগ জীবাণু থাকলেও পাতিত জলে রোগ জীবাণু থাকতে পারে না। পাতিত জল আয়নমুক্ত জলের তুলনায় বেশি বিশুদ্ধ এবং আয়নমুক্ত জলের তড়িৎ পরিবাহিতা পাতিত জলের তুলনায় কম হয়। ঠিক আছে, তাহলে এটা আমাদের পার্থক্য রয়েছে আয়নমুক্ত জল এবং পাতিত জলের মধ্যে। ঠিক আছে, এরপরে পড়বো আমরা তাহলে এই অ্যানায়ন বিনিময়কারী রেজিন এবং ক্যাটায়ন বিনিময়কারী রেজিন থেকে আমরা কিন্তু বিশুদ্ধ জল পাচ্ছি। ঠিক আছে, তাহলে আয়নমুক্ত জলের থেকেও কিন্তু আমাদের পাতিত জল কিন্তু বেশি বিশুদ্ধ। ঠিক আছে, আয়ন বিনিময়কারী রেজিনগুলি জল থেকে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থগুলিকে দূরীভূত করতে পারে না, তাই আয়নমুক্ত জলে এই ধরনের অবিশুদ্ধি কিন্তু থেকে যায়। কিন্তু পাতিত জলে এরূপ কোনো অবিশুদ্ধি থাকে না। আয়নমুক্ত জলে রোগ জীবাণু থাকলেও পাতিত জলে রোগ জীবাণু থাকতে পারে না। ঠিক আছে, তাহলে এই পাতিত জল কিন্তু আমাদের বেশি বিশুদ্ধ রয়েছে। পাতিত জল আয়নমুক্ত জলের তুলনায় বেশি বিশুদ্ধ এবং আয়নমুক্ত জলের তড়িৎ পরিবাহিতা তো পাতিত জলের তুলনায় কম হয়। ঠিক আছে, তাহলে এরপর যেটা আমরা পড়বো সেটা জলদূষণ বা ওয়াটার পলিউশন। এই জলদূষণ আমাদের কীভাবে জিনিস, জলদূষণ তোমরা জানো যে কী কী পদ্ধতিতে জলদূষণ হয়, এগুলো কিন্তু খুব ভালো করে করতে হবে। যেমন জলের সঙ্গে কোনো অবাঞ্ছিত পদার্থ মিশে যাওয়ার ফলে যদি জলের ভৌত রাসায়নিক ও জৈব বৈশিষ্ট্যের এবং গুণগত মানের পরিবর্তন হয় এবং তার ফলে জল
ব্যবহারের অযোগ্য হয় এবং জীব সম্প্রদায়ের চরম ক্ষতির আশঙ্কা থাকে, তখন জলের সেই অবস্থাকে জলদূষণ বলে। জলদূষণের কারণ ও তার ক্ষতিকারক প্রভাব। ডিটারজেন্ট দ্বারা জলদূষণ। ডিটারজেন্ট ব্যবহার আজ সভ্য সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ। ডিটারজেন্ট একটি ক্ষতিকারক পদার্থ। ডিটারজেন্টের দুটি প্রধান উপাদান হল অ্যালকিন বেনজিন সালফোনেট পরিষ্কারক এবং সোডিয়াম ট্রাইপলিফসফেট বিল্ডার বা ফিলার। উভয় যৌগই জলদূষণের জন্য দায়ী। অ্যালকিন বেনজিন সালফোনেটের প্রভাবে তেল জাতীয় পদার্থ জলের সঙ্গে সহজেই মিশতে পারে এবং ইমালশন ও ফেনার সৃষ্টি হয়, ফলে জলের গুণগত মান নষ্ট হয়। ডিটারজেন্ট জৈব ভঙ্গুর না হওয়া এই ধরনের দূষণ দীর্ঘস্থায়ী হয়। এই ফেনা সৃষ্টির জন্য জল, বায়ু ও সূর্যকিরণ থেকে বিচ্ছিন্ন হয়, ফলে জলের মধ্যে বাতাসের অক্সিজেন দ্রবীভূত হওয়ার প্রবণতা কমে যায়। আবার সূর্যালোকের ঘাটতিতে জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষ কম হওয়ার জন্য জলের মধ্যে অক্সিজেন উৎপাদন কম হয়। এই দুটি কারণের জন্য জলে দ্রবীভূত অক্সিজেন ডিও এর পরিমাণ কমে জলকে দূষিত করে। ঠিক আছে, তাই ডিটারজেন্ট দ্বারা কিন্তু আমাদের জল কিন্তু আস্তে আস্তে দূষিত হয়ে যাচ্ছে। ডিটারজেন্টের মধ্যে বিল্ডার অংশে ফসফেট যৌগ থাকে। জলের মধ্যে থাকা Ca2+, Mg2+ আয়ন ফসফেট আয়নের সঙ্গে যুক্ত হয়ে জলে দ্রবণীয় ফসফেট লবণ উৎপন্ন করে। এই লবণগুলি জলজ শ্যাওলা ও উদ্ভিদের পুষ্টিকর খাদ্য। ডিটারজেন্টের মধ্যে বিল্ডার অংশে ফসফেট যৌগ থাকে। জলের মধ্যে থাকা Ca2+ Mg2+ আয়ন ফসফেট আয়নের সঙ্গে যুক্ত হয়ে জলে দ্রবণীয় ফসফেট লবণ উৎপন্ন হয়। এই লবণগুলি জলজ শ্যাওলা উদ্ভিদের পুষ্টিকর খাদ্য, ফলে এদের দ্রুত বংশবৃদ্ধি ঘটে। এই জলজ উদ্ভিদের শ্বসনের জন্য প্রচুর পরিমাণে অক্সিজেনের প্রয়োজন, ফলে জলে বসবাসকারী প্রাণীদের অক্সিজেনের অভাব ঘটে যায়। ঠিক আছে, তাহলে দেখো এই যে আমাদের এই ডিটারজেন্টের জন্য যে বিল্ডার অংশ রয়েছে সেখানে ফসফেট যৌগ রয়েছে। এই ফসফেট যৌগ কী করে, আয়নের সঙ্গে এই লবণগুলি জলজ শ্যাওলা উদ্ভিদের পুষ্টিকর খাদ্য, তাহলে এই লবণগুলি থেকে জলজ শ্যাওলা বেড়ে যাচ্ছে এবং উদ্ভিদ বেড়ে যাচ্ছে, ফলে এদের দ্রুত বংশবৃদ্ধি ঘটছে। এই জলজ উদ্ভিদের শ্বসনের জন্য প্রচুর পরিমাণে অক্সিজেনের প্রয়োজন হয়। ঠিক আছে, ফলে জলে বসবাসকারী উদ্ভিদের অক্সিজেনের অভাব ঘটে। অক্সিজেনটা এই জলজ উদ্ভিদ টেনে নিচ্ছে এবং আমাদের জলজ প্রাণী যে রয়েছে তাদের কিন্তু অক্সিজেনের অভাব ঘটছে। ঠিক আছে, এরপরে যেটা রয়েছে আমাদের সেটা একটু দেখে নিই। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে পেস্টনাশক দ্বারা জল দূষণ। এইভাবে বিভিন্ন জলদূষণ কিন্তু আমাদের দেখতে পাচ্ছি। পেস্টনাশক জল দ্বারা জল দূষণ। কীটপতঙ্গ, ইঁদুর, ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি পেস্টদের দমন করার জন্য যেসব রাসায়নিক ও জৈব যৌগ ব্যবহার করা হয় তাদের পেস্টনাশক বা পেস্টিসাইড বলে। পেস্টনাশক প্রয়োগ করে একদিকে যেমন ফসলের উৎপাদন বাড়ানো হচ্ছে, অন্যদিকে এইসব পেস্টনাশক বিভিন্ন ক্ষতি সাধন করে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত করছে। আমরা পেস্টনাশক হিসাবে ডিডিটি, অল্ট্রিন, গ্যামাক্সিন, প্যারাথিয়ন, বিএইচসি, অ্যান্ড্রিন প্রভৃতি ব্যবহার করে থাকি। এই সমস্ত পেস্টনাশক বৃষ্টির জলের সঙ্গে ধুয়ে নিকটবর্তী জলাশয়ে যেমন পুকুর, নদ নদী, হ্রদ এমনকি সমুদ্রের জলে মেশে এবং জলকে দূষিত করে তোলে। এই রাসায়নিক পদার্থগুলি জলজ প্রাণীদের মাছ, গেঁড়ি, ঝিনুক, জলজ কীটপতঙ্গ জীবনহানি ঘটায়। তাহলে পেস্টনাশক দ্বারাও কিন্তু আমাদের জল দূষিত হচ্ছে। এছাড়াও রয়েছে রাসায়নিক সার দ্বারা জলদূষণ। ইউট্রোফিকেশন, এই ব্যাপারটা খুব ভালো করে জানতে হবে। ইউট্রোফিকেশন এবং বিওডি এটা কিন্তু খুব ভালোভাবে জানতে হবে। অ্যালগাল ব্লুম বা শৈবাল ব্লুম এটা কিন্তু আমাদের জানতে হবে। ইউট্রোফিকেশন এটা কি খুব বেশি ইম্পর্ট্যান্ট রয়েছে, তাই এটাকে আমরা একটু আন্ডারলাইন করে দিই। এই দেখো ইউট্রোফিকেশন, এই ইউট্রোফিকেশনটা খুব ভালোভাবে জানতে হবে। এছাড়া রয়েছে জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা বা বিওডি, এবং এছাড়া রয়েছে অ্যালগাল ব্লুম। এই পার্টটা খুব ভালো করে আমাদের জানতে হবে, খুব ভালো করে পড়তে হবে। রাসায়নিক সার দ্বারা জলদূষণ। ইউট্রোফিকেশন অল্প সময়ে অধিক ফলন লাভের আশায় কৃষি জমিতে ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট, সুপার ফসফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট ইত্যাদি রাসায়নিক সার প্রয়োগ করা হয়, কিন্তু অনেক সময় ব্যবহৃত সারের কিছু অংশ জলে দ্রবীভূত হয়ে নদী বা পুকুরে এসে জমা হয়। এই সমস্ত সার জলে মেশার ফলে জলজ প্ল্যাঙ্কটন, শৈবাল, কচিরপানা প্রভৃতির অতি নিয়ন্ত্রিত বৃদ্ধি ঘটে এবং প্রচুর সংখ্যক জলজ উদ্ভিদের মৃত্যুর পর তাদের জৈব বিয়োজনের জন্য প্রয়োজনীয়
প্রচুর পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয়, যার ফলে ওই জলাশয়ের জৈব রাসায়নিক অক্সিজেনের চাহিদা বিওডি কমে যায়। এই অবস্থাকে ইউট্রিফিকেশন বলে। বিভিন্ন রাসায়নিক সার আবর্জনা জলে মেশার ফলে জলজ প্ল্যাঙ্কটন, শৈবাল প্রভৃতির অনিয়ন্ত্রিত বৃদ্ধির ঘটনাকে শৈবাল ব্লুম বলা হয়। বিভিন্ন রাসায়নিক সার আবর্জনা জলে মেশার ফলে জলজ প্ল্যাঙ্কটন, শৈবাল প্রভৃতির অনিয়ন্ত্রিত বৃদ্ধির ঘটনাকে শৈবাল ব্লুম বলা হয়। ইউট্রিফিকেশনের ফলে জলাশয়ের অক্সিজেন কমে যাওয়ায় জলজ প্রাণীর যেমন মৃত্যু হয়, তেমনি গবাদি পশুও এই দূষিত জল পান করে অসুস্থ হয়ে পড়ে এবং তাদের মৃত্যু হতে পারে। তাহলে এই তিন ধরনের আমরা দেখতে পেলাম তিন ধরনের কিন্তু আমাদের জল দূষণ হচ্ছে। তাহলে এই জল দূষণকে রোধ করতে হলে আমাদের এইসব ব্যাপারগুলো খুব ভালো করে জানতে হবে যে কীভাবে আমরা এইগুলোকে রোধ করতে পারি। ঠিক আছে, তাহলে দেখো বিভিন্ন পদ্ধতি দ্বারা জল দূষণ হচ্ছে, সেই জল দূষণ কিন্তু আমাদের রোধ করতে হবে। এবং এই আজকে যেটা জানানো হলো যে 3-4টে পদ্ধতিতে আমাদের জল দূষণ করছে। 1 নম্বর হচ্ছে জল দূষণের কারণ ও তার ক্ষতিকর ডিটারজেন্ট দ্বারা জল। প্রথমে ডিটারজেন্ট, পেস্টনাশক বা পেস্টিসাইড, রাসায়নিক সার বা ইউট্রিফিকেশন। ঠিক আছে, তাহলে এই 3টে পদ্ধতিতে আমাদের কিন্তু সব জল কিন্তু দূষিত হচ্ছে। ঠিক আছে, এরপরে যেটা জানবো সেটা হচ্ছে আমাদের ভৌমজলে আর্সেনিক ও ফ্লোরাইড কম্পাউন্ডস ইন গ্রাউন্ড ওয়াটার। ঠিক আছে, আর্সেনিক দূষণ। তাহলে জল বা মাটিতে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত আর্সেনিক থাকলে তাকে আর্সেনিক দূষণ বলে। আর্সেনিক দূষণ প্রধানত জলের মাধ্যমেই ঘটে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী আর্সেনিকের নিরাপদ মাত্রা হল প্রতি লিটার জলে 0.01 মিলিগ্রাম, 0.05 মিলিগ্রাম পার লিটারের অধিক আর্সেনিক সম্পন্ন পানীয় জল স্বাস্থ্যসম্মত নয়। এই জলে আর্সেনিকের বিভিন্ন রোগ যেমন লেড আর্সেনেট, ক্যালসিয়াম আর্সেনেট, সোডিয়াম আর্সেনেট, বিভিন্ন আর্সেনাইড যৌগ দ্রবীভূত থাকে। ঠিক আছে, আর্সেনিক দূষণের উৎস, কোথা থেকে আর্সেনিক আসছে? তাহলে জেনে রাখো, ভূগর্ভস্থ জলে আর্সেনিক জৈব যৌগ হিসাবে ক্যাকোডাইলিক অ্যাসিড রূপে এবং অজৈব পদার্থ হিসাবে আর্সেনাইট ASO3 ও আর্সেনেট রূপেও উপস্থিত থাকে। আর্সেনিক দূষণের উৎস, কোথা থেকে এই আর্সেনিক আসছে? কৃষিক্ষেত্রে আগাছানাশক ও কীটনাশক হিসাবে আর্সেনিকের যৌগ ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বৃষ্টির জলে সেই আর্সেনিকের যৌগের কিছু অংশ চুইয়ে ভূগর্ভস্থ জলকে দূষিত করে। বর্তমানে অতিরিক্ত বেহিসাবি জলের ব্যবহারে ভূগর্ভস্থ জলস্তরকে রাসায়নিক আর্সেনিক পকেটের নিচে নিয়ে গেছে। ফলে আর্সেনিক এই জলে মিশ্রিত হওয়ার সুযোগ পাচ্ছে। কারখানা থেকে উৎপন্ন আর্সেনিয়াস অক্সাইড এবং আর্সেনিক অক্সাইড AS2O5 বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে যথাক্রমে আর্সেনিয়াস অ্যাসিড H2ASO3 এবং আর্সেনিক অ্যাসিড H2ASO5 উৎপন্ন করে, যা মাটি চুইয়ে ভূগর্ভস্থ জলে মেশে। ভূগর্ভস্থ জলে উপস্থিত আয়রন ঘটিত যৌগের সঙ্গে এগুলি বিক্রিয়া করে ফেরিক আর্সেনাইড FeSO3 এবং ফেরিক আর্সেনেট FeSO4 উৎপন্ন করে, যার ফলে ভূগর্ভস্থ জল দূষিত হয়। তাহলে 3টে কারণে আমাদের এই জল কিন্তু দূষিত হচ্ছে। কৃষিক্ষেত্রে আগাছানাশক, কীটনাশক হিসাবে আর্সেনিক যে আমরা ব্যবহার করছি, সেইটা কিন্তু জলের সঙ্গে মিশে গিয়ে এবং ভূগর্ভে চলে যাচ্ছে, ভূগর্ভস্থ জলকে দূষিত করছে। 2 নম্বর হচ্ছে আমাদের অতিরিক্ত বেহিসাবি জলের ব্যবহারে ভূগর্ভস্থ জলস্তরকে আর্সেনিক পকেটের নিচে নিয়ে গেছে, ফলে আর্সেনিক এই জলে মিশ্রিত হওয়ার সুযোগ পাচ্ছে। আর 3 নম্বর হচ্ছে কারখানা থেকে উৎপন্ন আর্সেনিয়াস অক্সাইড এবং আর্সেনিক অক্সাইড বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে যথাক্রমে আর্সেনিয়াস অ্যাসিড এবং আর্সেনিক অ্যাসিড উৎপন্ন করে, যা মাটি চুইয়ে ভূগর্ভস্থ জলে মেশে। তো এইভাবে আমাদের আর্সেনিকটা ভূগর্ভস্থ জলে মিশে যাচ্ছে এবং সেটা কিন্তু দূষিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আমাদের জল দূষণ আমাদের যে আর্সেনিক দূষণ সেটা কিন্তু ঘটে যাচ্ছে। তাই আর্সেনিক দূষণ থেকে আমাদের কীভাবে রক্ষা পেতে হবে সেটাও কিন্তু জানতে হবে। ঠিক আছে, এরপর আর্সেনিকের কী প্রভাব সেটা আমরা জানবো। যে আর্সেনিক যদি জল পান করি তাহলে আমাদের কী প্রভাব দেখা যায় সেটাও কিন্তু আমাদের একটু জানতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের কী প্রভাব সেটা একটু আমরা জেনে নিই। তাহলে প্রভাব, আর্সেনিকযুক্ত জল 6 মাস থেকে 2 বছর পান করলে আর্সেনিকোসিস বলে একটা রোগ, সেই রোগটা হয়ে যায়। এই রোগে আক্রান্ত ব্যক্তির মুখে ঘা হয়, চোখ লাল হয়ে যায়, ফুসফুসে প্রদাহ ও শরীর দুর্বল হয়ে আসে। এমনকি হাতের তালু ও পায়ের
চেটোর চামড়া কালো ও খসখসে হয়ে যায়, একে ব্ল্যাকফুট ডিজিজ বলে। এর থেকে চর্ম ক্যান্সার হয়। তাহলে ব্ল্যাকফুট ডিজিজ হয়ে যায় এবং এর থেকে চর্ম ক্যান্সার হয়, তাই আর্নিকোসিস এই রোগটাকে বলা হয়। ঠিক আছে, ঠিক আছে। দীর্ঘদিন আর্সেনিকযুক্ত জল ব্যবহার করলে হাত ও পায়ের নখে অসংখ্য সাদা সাদা দাগ দেখা যায়, যাকে মিউজ রেখা বলে। ঠিক আছে, মিউজ রেখা। তাহলে এই মিউজ রেখা হয়ে যায় আর্সেনিক জল পান করলে। দীর্ঘদিন আর্সেনিকযুক্ত জল পান করলে হাত ও পায়ের তাহলে শুষ্ক ও শক্ত হয়ে যায়, যা কেরাটোসিস নামে পরিচিত। তাহলে এই তিনটি রোগ আমাদের হয়, একটা হচ্ছে ব্ল্যাকফুট ডিজিজ, মিউজ রেখা এবং কেরাটোসিস নামে পরিচিত। এই তিনটি রোগ কিন্তু আমাদের হয় প্রভাব। এর কি প্রতিকার? তাহলে আমাদের কি কি প্রতিকার করলে এই আর্সেনিক থেকে আমাদের বাঁচতে পারবো? প্রতিকার হচ্ছে কৃষিক্ষেত্রে কীটনাশক ও আগাছানাশক হিসাবে আর্সেনিক সমৃদ্ধ রাসায়নিক ব্যবহার বন্ধ করতে হবে। যে কীটনাশক আগাছায় আর্সেনিক রয়েছে সেগুলো কিন্তু আমরা দেব না। ভূগর্ভস্থ জলের অপচয় বন্ধ করতে হবে। আমরা বেশি পরিমাণে ভূগর্ভস্থ জল ব্যবহার করছি, সেটাকে অপচয় বন্ধ করতে হবে। যে সমস্ত এলাকার নলকূপের জলে আর্সেনিকের সন্ধান মিলেছে সেই নলকূপগুলিকে সঙ্গে সঙ্গে সিল করে দিতে হবে এবং সেই সব এলাকায় পানীয় জল সরবরাহের ব্যবস্থা করতে হবে। গ্রামে পুকুর, নদী বা কূপের জলকে ন্যূনতম 20 মিনিট ফুটিয়ে পান করতে হবে। অতি সম্প্রতি 2004 আর্সেনিক টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, যারা মাটির নিচে আর্সেনিক স্তরগুলিতে সরাসরি সালফার ঘটিত পলিমার মিশিয়ে আর্সেনেট জলকে অদ্রাব্য আর্সেনেটে পরিণত করে এবং এটি মাটিতে মিশে যায় এবং জল আর্সেনিক মুক্ত হয়। ঠিক আছে, তাহলে আস্তে আস্তে এইভাবে কিন্তু আমাদের আর্সেনিক থেকে মুক্ত পেতে হবে। ঠিক আছে, আর জল থেকে আর্সেনিক যৌগ দূরীকরণ, জল থেকে আর্সেনিককে কীভাবে আমরা দূর করতে পারি সেটা তারও কিছু পদ্ধতি রয়েছে। আর্সেনিক যৌগ মিশ্রিত জলে ব্লিচিং পাউডার ও সোডিয়াম হাইপোক্লোরাইড যৌগ যোগ করে ফিল্টার করলে যে পরিশুদ্ধ পাওয়া যায় তাতে ফিটকিরি মেশালে আর্সেনিক থিতিয়ে পড়ে, এইভাবে জল আর্সেনিক মুক্ত করা যায়। তাহলে বিভিন্ন পদ্ধতিতে আমরা আর্সেনিককে মুক্ত করতে পারি। সাধারণত যেসব জলের ফিল্টার পাওয়া যায় তার ক্যান্ডেলে একটি কাপড়ের থলে বেঁধে অ্যালুমিনা Al2O3 অথবা ফেরিক হাইড্রক্সাইড FeOH3 রাখতে হবে। ওর মধ্য দিয়ে জল প্রবাহিত হওয়ার ফলে আর্সেনিক আয়নগুলি অ্যালুমিনা ও ফেরিক হাইড্রক্সাইড দ্বারা অধিশোষিত হওয়ার ফলে আর্সেনিকমুক্ত জল পাওয়া যায়। ঠিক আছে, তো এটা দ্বিতীয় নম্বর পদ্ধতি। তৃতীয় নম্বর পদ্ধতি হচ্ছে আয়ন বিনিময় প্রক্রিয়ায় আয়োডিনযুক্ত রেজিন ব্যবহার করে জলকে আর্সেনিক মুক্ত করা যায়। পশ্চিমবঙ্গে মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় আর্সেনিক দূষণের প্রভাব পরিলক্ষিত হয়। তাহলে জল থেকে বিভিন্ন পদ্ধতিতে আমরা আর্সেনিক মুক্ত করতে পারি। এক নম্বর পদ্ধতি হচ্ছে আর্সেনিক যৌগ মিশ্রিত জলে ব্লিচিং পাউডার ও সোডিয়াম হাইপোক্লোরাইড যৌগ যোগ করে। ঠিক আছে, ফিল্টার করে। তার 2 নম্বর হচ্ছে সাধারণত যেসব জলের ফিল্টার পাওয়া যায় তার ক্যান্ডেলে একটি কাপড়ের থলে বেঁধে অ্যালুমিনা Al2O3 অথবা ফেরিক হাইড্রক্সাইড রাখতে হবে। ওর মধ্যে দিয়ে জল প্রবাহিত হওয়ার ফলে আর্সেনিক আয়নগুলি অ্যালুমিনা ও ফেরিক হাইড্রক্সাইড তারা অধিশোষিত হওয়ার ফলে আর্সেনিক জল পাওয়া যায়। 3 নম্বর হচ্ছে আয়ন বিনিময় প্রক্রিয়ায় আয়োডিনযুক্ত রেজিন ব্যবহার করে জলকে আর্সেনিক মুক্ত করা যায়। তাহলে দেখো এই 3টে পদ্ধতি থেকে জলকে আমরা আর্সেনিক মুক্ত করতে পারি। এরপর হচ্ছে ফ্লুরাইড দূষণ। তাহলে এগুলো কিন্তু এই ফ্লুরাইড দূষণ, আর্সেনিক দূষণ, এগুলো থেকে আমরা জলকে জল থেকে সরাতে হবে। ফ্লুরাইড দূষণ কীভাবে করা হয়? ফ্লুরাইড দূষণ প্রধানত পানীয় জলের মাধ্যমে ঘটে। সাধারণত জলে দ্রবীভূত সোডিয়াম ফ্লুরাইড ও পটাশিয়াম ফ্লুরাইড জল দূষণ ঘটায়। 10 মিলিগ্রাম পার লিটার ফ্লুরাইড সম্পন্ন জল কখনোই পানির যোগ্য নয়। সেই জল ফ্লুরাইড মুক্ত করে পান করা উচিত। মুক্ত করে পান করা প্রয়োজন। এরপরে আমাদের কি রয়েছে দেখো, এরপরে রয়েছে আমাদের এটা একটু দেখে নিই কী রয়েছে। এরপরে আমরা অনুশীলনী করব। অনুশীলনী সব প্রশ্নগুলো আমরা করব। আমরা আগে বলেছি আমরা সব প্রশ্ন, যতগুলো প্রশ্ন রয়েছে সব প্রশ্নের প্রশ্ন উত্তর কিন্তু আমরা অবশ্যই করব। প্রয়োজন 1 মিলিগ্রাম পার লিটার ফ্লুরাইডযুক্ত জল স্বাস্থ্যের কোনো ক্ষতি করে না, বরং দন্তক্ষয় রোধে সাহায্য করে। অতিরিক্ত ফ্লুরাইড দাঁতের এনামেলের সাদা বর্ণকে হলুদ বা কালো করে তোলে। ফ্লুরাইড দূষণের ফলে মানুষের ফ্লোরোসিস রোগ হয়, ফলে অস্থি বক্রতা, শারীরিক বিকৃতি, পঙ্গু হয়ে পড়া ইত্যাদি রোগ লক্ষণ প্রকাশ পায়। ফলে ফ্লুরাইড দূষণের প্রভাবে নক নি সিনড্রোম রোগ দেখা দেয়। এই রোগে হাঁটুর নিচ থেকে পা বাইরের দিকে বেঁকে যায়। পানীয় জল থেকে ফ্লুরাইড যৌগ অপসারণ কীভাবে অপসারণ করতে পারো? 4টা পদ্ধতি থেকে আমরা ফ্লুরাইডকে আলাদা করতে পারি। ফ্লুরাইড মিশ্রিত জলে অ্যালুমিনা ও ফিটকিরি মেশালে ফ্লুরাইড অধিশোষিত হয় এবং জল ফ্লুরাইড মুক্ত হয়।
2 নম্বর হচ্ছে আয়ন বিনিময় পদ্ধতিতে জল ফ্লুরাইড মুক্ত করা যায়। 3 নম্বর হচ্ছে ক্ষার, ক্লোরিন এবং অ্যালুমিনিয়াম সালফেট অ্যামোনিয়াম ক্লোরাইড দ্বারা পানীয় জল ফ্লুরাইড মুক্ত করা যায়। 4 নম্বর হচ্ছে তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রাপ্ত ফ্লাই অ্যাশকে রাসায়নিক উপায়ে কিছুটা পরিবর্তন করে তার মধ্য দিয়ে ফ্লুরাইডযুক্ত জল চালনা করলে জল ফ্লুরাইড মুক্ত হয়। তাহলে এতগুলো পদ্ধতি থেকে আমরা জল ফ্লুরাইড মুক্ত করতে পারি। ঠিক আছে, তাহলে দেখো এই জল থেকে আমরা আর্সেনিক মুক্ত করতে হবে, ফ্লুরাইড মুক্ত করতে হবে এবং বিভিন্ন যে রোগ জীবাণু রয়েছে সেগুলো কিন্তু মুক্ত করতে হবে। তাহলেই কিন্তু আমরা জল ভালো পরিশুদ্ধ জল পেতে পারি, যে জল আমাদের অপরিসীম। আমাদের বেঁচে থাকার জন্য প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগৎকে বেঁচে থাকার জন্য জল আমাদের প্রয়োজন রয়েছে। ঠিক আছে, এরপরে আমরা যেটা অনুশীলন রয়েছে সেটা করব, সেটা আমরা পরের ভিডিওতে করব। এবারে আমরা দেখে নেব যে আমাদের যে অ্যাপ রয়েছে, আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন। সেখান থেকে আমরা কি কি জানতে পারি। আমাদের যে অ্যাপ রয়েছে, আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন। এই অ্যাপটি ডাউনলোড করার কি পদ্ধতি সেটা তোমাদের আমরা দেখিয়ে দিচ্ছি। এবং আমরা কিন্তু অ্যাপের মাধ্যমে পড়াই, আমরা আগেও বলেছিলাম, এখনও বলছি যে আমরা কিন্তু অ্যাপের মাধ্যমে পড়াই। এই অ্যাপের মাধ্যমে আমাদের কি কি রয়েছে সেটা আমি তোমাদের একবার দেখিয়ে দিই। ঠিক আছে, তো দেখো আমাদের অ্যাপে বিভিন্ন কোর্স রয়েছে। এই কোর্সের মধ্যে আমাদের এই ক্লাস এখন যেটা চলছে সেটা হচ্ছে ক্লাস 9। দেখো ক্লাস 9 ফিজিক্যাল সায়েন্স 2025। এই কোর্সের মধ্যে আমাদের কী কন্টেন্ট রয়েছে সেটা একবার তোমাদের দেখিয়ে দিই। এই দেখো লাইভ ক্লাস রেকর্ডিং থাকে, আমাদের চ্যাপ্টার মেজারমেন্ট, ফোর্স সব চ্যাপ্টারের উপরে ভিডিও থাকছে। এছাড়াও রয়েছে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস। দেখো আমাদের সাইফনের সঙ্গে প্লাস প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে। কিভাবে আমরা জলটাকে স্থানান্তর করছি, একটা বালতি থেকে আমরা মগের মধ্যে জলটাকে স্থানান্তর করলাম। ঠিক আছে, এছাড়াও রয়েছে বার্নার্স প্রিন্সিপাল এবং সব পরীক্ষাগুলো কিন্তু আমরা এখানে করিয়ে দেখেছি। ঠিক আছে, এটা হচ্ছে বার্নার্স প্রিন্সিপালের প্র্যাকটিক্যাল ক্লাস। এছাড়াও রয়েছে আমাদের বিভিন্ন যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টও কিন্তু আমরা করে দিয়েছি। এটা আমাদের সার্ভে রিপোর্টের উপর প্রজেক্ট রয়েছে এবং বিভিন্ন প্রজেক্ট কিন্তু আমরা এখানে করে দিয়েছি। এছাড়া রয়েছে নেচার স্টাডি বা প্রকৃতি পাঠ। তাকে আমাদের এখানে এইগুলো প্রকল্পগুলো কিন্তু আমরা এখানে করে দিচ্ছি, নেচার স্টাডি বা প্রকৃতি পাঠ। ঠিক আছে, প্রকৃতি পাঠ এইগুলো কিন্তু এই ভিডিওগুলো কিন্তু রয়েছে। প্রতিটা প্রজেক্ট কিন্তু আমরা করে দিয়েছি। কেস স্টাডির যে আমাদের প্রজেক্ট সেটাও কিন্তু বিষয় সমীক্ষণ, সেটাও কিন্তু আমরা এখানে করা রয়েছে। এছাড়াও আমাদের রয়েছে ক্রিয়েটিভ রাইটিং, সেটাও কিন্তু আমাদের এখানে করে দেওয়া আছে, ক্রিয়েটিভ রাইটিং বা সৃষ্টিশীল রচনা। তাহলে এইগুলো সব আমাদের ক্লাস যে 9-এর প্রতিটি চ্যাপ্টার উপর ভিডিও রয়েছে এবং সব প্রশ্নগুলো কিন্তু করে দেওয়া রয়েছে। ঠিক আছে, এছাড়াও আমাদের এই কোর্সের মধ্যে কী কী রয়েছে সেটা একটু দেখে নিই। এই কোর্সের মধ্যে আমাদের ক্লাস 10-এর আমাদের কোর্স রয়েছে। এছাড়া রয়েছে বিভিন্ন কম্পিউটার কোর্স রয়েছে, এছাড়া রয়েছে নিট ফিজিক্স রয়েছে। ঠিক আছে, অপটিক্স ক্লাস 12-এর অপটিক্স রয়েছে। এছাড়া রয়েছে অটোক্যাড, রেভিট বা 3DSM কমপ্লিট কোর্স রয়েছে। এছাড়া ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের উপর কোর্স রয়েছে। এছাড়া কিছু প্রজেক্ট রয়েছে যা তোমাদের খুবই কাজে লাগবে। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।